অফিস থেকে মাত্র বাসায় আসলাম, এসে দেখি আমার বউ শুয়ে আছে। তাই আমি তাকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, এই সন্ধেবেলায় শুয়ে আছো কেন? বউ বলল, শরীরটা ভালো লাগছে না। তখন আমি তার কপালে হাত দিয়ে দেখলাম তার জ্বর উঠল নাকি। না, শরীরের টেম্পারেচার একদম ঠিক আছে। পরে ভাবলাম হয়তো আসলেই খারাপ লাগছে, তাই তাকে বললাম যেন রেস্ট নেয়। এই ফাঁকে আমি আমার পরিচয়টা দিয়ে দেই। আমি আব্দুল রাজ্জাক, অনার্স শেষ করে একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে ম্যানেজার পদে কাজ করছি। আর একটু আগে যার সাথে কথা বললাম সে আমার স্ত্রী নেহা। পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়েছে। আমাদের বিয়ের বয়স বেশি হয়নি, মাত্র 6 মাস। এর মধ্যেই প্রচণ্ড ভালোবেসে ফেলেছি ওকে। আমার ফ্যামিলিতে সবাই আছে, বাবা মা, ছোট একটা ভাই। তারা গ্রামের বাড়িতে থাকেন। আমি চাকরির কারণে তাদের কাছ থেকে আলাদা থাকি। যাই হোক, গল্পে আসা যাক। সেদিন আবার দেখলাম নেহা আবারও এই অবেলায় শুয়ে আছে। তাই আমি মনে মনে ভাবলাম নেহার বড় কোনো রোগ হলো না তো। তাই আবার তাকে একই প্রশ্ন জিজ্ঞেস করলে সে এক কথায় বলে তার নাকি ভালো লাগছে না। তাই ভাবলাম মেয়েটাকে নিয়ে কোথাও ঘুরে আসলে হয়তো তার মনটা ভালো হবে। তাই তাকে বললাম, নেহা, কালকে আমরা কোথাও ঘুরে আসলে কেমন হয়? কারণ আমি জানি ও খুব ঘুরতে পছন্দ করে। নেহা, আমি কোথাও যাচ্ছি না, বরং তুমি ঘুরে আসো। আমি তো অবাক, যে মেয়ে আমার মাথা খেয়ে ফেলতো একটু ঘুরতে যাবে বলে, সে আজ কত সহজে না করে দিল। রাতে ঘুমোতে গেলাম, বউ এসে শুয়ে পড়ল। তাই আমি তাকে পেছন থেকে জড়িয়ে ধরতেই সে এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিয়ে বলতে লাগলো, একবার বলছি তো আমার শরীরটা ভালো না, তারপরও তুমি আমাকে জড়িয়ে ধরলা কেন? রেগে বলল, সামান্যই তো একটু জড়িয়ে ধরেছি, এমন করছো কেন? শান্তভাবে বললাম আমি। নেহা বলল, ফার্দার যদি তুমি আমাকে টাচ করো তাহলে আমি আর এই রুমেই থাকবো না, যত সব। সত্যি বলতে একটা কষ্ট আমি কখনো পাইনি। একজন কবি বলেছিলেন, নারী জাতি বড় অদ্ভুত। আমি শুধু নেহার কথাগুলো ভাবছিলাম। কখন যে চোখের কোণে পানি এসে গেছে বুঝতেই পারলাম না। যে মেয়ে আমার ছোঁয়া ছাড়া থাকতে পারতো না, আজ সে, সত্যি বলতে অনেক কষ্ট লাগছে। কাছের মানুষের আঘাতগুলো কখন যে ভাবতে ভাবতে চোখগুলো লেগে গেছে বুঝতেই পারিনি। হঠাৎ মাঝরাতে কারো গুনগুন শব্দে ঘুমটা ভেঙে গেল। উঠে দেখি পাশে নেহা নেই। হঠাৎ ব্যালকনিতে কারো ছায়া দেখতে পেলাম। তাই আস্তে আস্তে নেহার কাছে যেতেই দেখলাম সে যেন কারোর সাথে কথা বলছে। আমার উপস্থিতি অনুভব করেই সে এক ঝটকায় ফোনটা কেটে দিল এবং আমতা আমতা করে বলল, তুমি এখানে এত রাতে কার সাথে কথা বলছো নেহা? ভাইয়া বিদেশ থেকে ফোন দিয়েছিল। কিছুটা ভয়ে ভয়ে কথাটি বলল নেহা। আমি বললাম, আরে পাগল, তুমি ভাইয়ার সাথে কথা বলছো বুঝলাম, কিন্তু এত ফিসফিস করে কথা বলার কি আছে? আসলে ওর ভাই প্রবাসী। নেহা তখন বলল, যদি তোমার ঘুম ভেঙে যায় তাই আর কি। তখন আমি বললাম, আচ্ছা বুঝলাম, এখন আবার ভাইয়াকে ফোন দাও, কথা বলি একটু। তখন নেহা বলল, না মানে এখন তো ভাইয়া কাজে ব্যস্ত, হয়তো অন্য সময় কথা বলবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তাহলে শুয়ে পড়ো গিয়ে, সকালে অফিসে যেতে হবে। নেহা বলল, একটা বিরক্তি ভাব নিয়ে বলল। তারপর শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি অনেকটা লেট হয়ে গেছে। কিন্তু চিন্তার বিষয় হলো, আজ নেহা আমাকে একবারের জন্য ডাক দিতে এলো না। যাই হোক, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম। এখন দেখি মহারানী কি করছেন। কিচেনের কাছে গিয়ে তো আমি অবাক, রেহা রান্না রেখে মোবাইল নিয়ে ব্যস্ত। এদিকে যে তরকারি পুড়ে যাচ্ছে সেদিকে তার কোনো খবর নেই। আমি তাড়াতাড়ি করে তার কাছে গেলাম, গিয়ে চুলোটা অফ করলাম। সে আমাকে দেখে তাড়াতাড়ি ফোনটা রেখে দিল, যেন তার মহামূল্যবান জিনিসটা কেউ নিয়ে যাচ্ছে। তখন আমি বললাম, কি ব্যাপার, রান্না যে পুড়ে যাচ্ছে তার কি কোনো খেয়াল আছে তোমার? কথাটি চেঁচিয়ে বললাম। নেহা বলল, লক্ষ্য করিনি, একটা ফোন দরকারি কাজ ছিল তাই খেয়াল করিনি। আমি বললাম, দেখি কি এমন তোমার দরকারি কাজ যার জন্য কোনো কিছুই খেয়াল নাই? তাই নেহার কাছ থেকে আমি ফোনটা হাতে নিয়ে যখন ফোনটা চালু করলাম তখন দেখি ওর ফোনে মেসেজ আসছে। যখন মেসেজটা ওপেন করলাম তখন এক ঝটকায় আমার হাত থেকে নেহা ফোনটা কেড়ে নেয়। আমি তো অবাক হয়ে গেলাম, কি এমন ফোনে আছে যার জন্য এত ওভার রিয়াক্ট করছে নেহা আমার সাথে? তাই নেহাকে বললাম, কি ব্যাপার, ফোনটা নিয়ে নিলে কেন? নেহা বলল, কি চাও তুমি হে? আমার ব্যক্তি জীবনে কোনো স্বাধীনতা নাই, সব সময় তুমি যা বলবে তা আমাকে করতে হবে। কথাগুলো রেগে বলল। আমি বললাম, আজব, সামান্য ফোনটাই তো দেখতে চাইছি,
তুমি এমন করছো কেন? আর হে, তোমাকে আমি কখন স্বাধীনতায় চলতে দেইনি? সব সময় তোমার চাওয়াগুলোকে প্রাধান্য দিয়ে আসছি, আর সেই তুমি আমার সাথে এভাবে বলতে পারলা? তখন নেহা বলল, এই তোমার না অফিস আছে, তাড়াতাড়ি যাও। কথাটা ঘুরিয়ে আমি বললাম, অফিস আছে বুঝলাম, কিন্তু তোমার রান্না কই? অফিসের কথা মনে পড়তেই সব যেন ভুলে গেলাম। তখন নেহা বলল, এই বাবু, প্লিজ একটা দিন না হয় ক্যান্টিন থেকে খেয়ে নিও প্লিজ, আহ্লাদিভাবে কথাগুলি বলল। আমি বললাম, আমি তো শক খাইছি, এই মেয়ের কি হয়েছে? আবার যে কিনা বাইরের খাবার আমাকে ছুঁয়ে পর্যন্ত দেয় না, তার মুখে এই কথা। তাই নেহাকে বললাম, কি হয়েছে তোমার, একটু বলবে আমাকে? নেহা বলল, কিছু না। তুমি কি অফিস যাবে এখন? আমি বললাম, যাচ্ছি বাবা, এত রাগ দেখানোর কিছু নাই। আসলে ও যতই আমার উপর রাগ করুক, আমি ওর উপর রাগ করে থাকতে পারি না। বড্ড ভালোবাসি নেহাকে। অতঃপর নাস্তা না করেই অফিসে চলে গেলাম। সবাই আমার দিকে তাকিয়ে আছে, কারণ আমি কখনো এত লেটও করে অফিস আসি না। আমি সোজা বসের কেবিনে চলে গেলাম। বসের কেবিনে প্রবেশ করার আগে নক করে নিলাম, আসবো স্যার? বস বলল, আরে সারোয়ার সাহেব যে, আজ এত লেট হলো যে? আমি বললাম, না মানে স্যার, আসলে হয়েছে কি। আমাকে আর বলার সুযোগ না দিয়ে বস বললেন, বুঝেছি, বউ বুঝি ছাড়তে চায় না, হা হা। আমি বললাম, বউ যে কেমন ছাড়তে চায় না সেটা শুধু আমি বুঝি। আমাকে বাসা থেকে বের করতে পারলে যেন তিনি বাঁচেন। মনে মনে কথাগুলি বললাম। বস বলল, কি বিড়বিড় করছেন সারোয়ার সাহেব? আমি বললাম, কিছু না স্যার, আমি এখন আসি, অনেক কাজ আছে। বস বলল, ওকে যান। ধন্যবাদ স্যার। আমি বসের কেবিন থেকে এসে কাজ করতে লাগলাম। কাজ করতে করতে লাঞ্চ টাইম প্রায় পার হয়ে যাচ্ছে, কিন্তু অবাক করা বিষয় হলো, নেহা আজ একবারের জন্য ফোন দিল না। এমনিতেই মন খারাপ, তার উপর নেহা ফোন দিল না। সত্যি খারাপ লাগছে আজ। নেহা কেন আমার কাছ থেকে দূরে চলে যাচ্ছে? কি অপরাধ করেছি আমি? আমি তো সবসময় নেহাকে সময় দেওয়ার চেষ্টা করি, তার সব ইচ্ছাগুলো পূরণ করি, কিন্তু এখন নেহা আমাকে এভাবে অবহেলা করবে ভাবতেই পারিনি। কিছুটা হতাশ হয়ে কথাগুলি ভাবলাম। আমার মনকে সান্ত্বনা দিলাম, হয়তো আবার শরীরটা খারাপ হয়েছে, তাই মনে হয় ফোন দিতে পারে নাই। বরং আমি একটা ফোন দিই। আমি ঝটফট নেহাকে ফোন দিলাম, কিন্তু নেহা ফোন তুলছে না। এইভাবে প্রায় 10 বার ফোন দেওয়ার পর নেহা ফোন তুলল। ও ফোন তুলতে আমি বললাম, হ্যালো নেহা। নেহা বলল, বলো, কী হয়েছে তোমার, এত ফোন দিচ্ছ কেন? একটু বিরক্তি ভাব নিয়ে বলল কথাগুলো। আমি বললাম, আজ একবারের জন্য ফোন দিলে না, তুমি ঠিক আছো তো? নেহা বলল, আমি ঠিক আছি, আসলে শরীরটা একটু খারাপ লাগছে, তাই ফোন দিতে পারিনি। কিন্তু নেহার সাথে কথা বলার সময় বুঝতে পারছি কেউ যেন ওপাশে ফিসফিস করে কথা বলছে। তাই নেহাকে বললাম, কি ব্যাপার, কেউ কি বাসায় এসেছে? নেহা বলল, না, আসলে হয়েছে কি, পাশের বাসায় ঝগড়া লাগছে, তাই মনে হয় তুমি শুনতে পাচ্ছ। এখন রাখি, বাই। টু টু করে ফোন কেটে গেল। আমি বললাম, হ্যালো নে। আর বলতে পারলাম না, ফোনটা কেটে দিল। একবারের জন্য আমাকে জিজ্ঞেস করলো না আমি খেয়েছি কিনা। তারপর আমি আবার কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু বারবার নেহার কথাটা মনে পড়ছে। কি হয়েছে ওর? তাই কিছুক্ষণ কাজ করে বাসায় রওনা দিলাম। বাসায় গিয়ে দেখি নেহা আগের মতোই শুয়ে আছে, কিন্তু নেহাকে দেখে বুঝলাম আজও অনেক সেজেছিল, কিন্তু ওর কাপড় কেমন যেন এলোমেলো হয়ে আছে। তাছাড়া ওর ঠোঁটগুলো ফুলে আছে। সব দিক দিয়ে থাকে দেখে মনে হচ্ছে যখন একটি নারী যৌন মিলন করে তারপরে সেই মহিলাকে যেমন দেখা যায় ঠিক সেই রকমই নেহাকে দেখাচ্ছিল, যা আমাকে খুব ভাবাচ্ছিল। একবার ভাবছিলাম ওকে জিজ্ঞেস করব, পরে ভাবলাম না থাক। তবুও নেহাকে জিজ্ঞেস করলাম। আমি বললাম, নেহা, আজ তোমাকে অনেক সুন্দর লাগছে, কিন্তু তোমার কাপড় এমন এলোমেলো কেন? তোমার ঠোঁটে কি হয়েছে? তাছাড়া তোমার শরীরে ক্লান্তির ছাপ স্পষ্ট, তুমি ঠিক আছো তো? স্বাভাবিকভাবে নেহা কিছুক্ষণ চুপ থেকে বলল, আসলে বাথরুমে যাওয়ার সময় পা পিছলে পড়ে গেছিলাম, আর একটু গরম লাগছিল, তাই কাপড়টা একটু শরীর থেকে সরিয়ে রাখলাম। আর আমার কোনো ক্লান্তি লাগছে না, বরং তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক ক্লান্ত। যাও, ফ্রেশ হয়ে আসো। ভয়ে ভয়ে কথাগুলি বলল। আমি ওকে বললাম, ওকে সুইটহার্ট। আমি জানি সে কিছু লুকাচ্ছে আমার কাছ থেকে, তবুও নিজেকে স্বাভাবিক রাখলাম। আমি আর কথা না বাড়িয়ে ওয়াশরুমে আসলাম, কিন্তু আমার নাকে কিছু একটা গন্ধ আসছে। বুঝতে পারছি এটা কিসের গন্ধ। এটা সিগারেটের গন্ধ, কিন্তু আমি তো সিগারেট খাই না, তাহলে সিগারেটের গন্ধ আসছে কোত্থেকে? তাই নেহাকে ডাক দিলাম। আমি বললাম, নেহা,
নেহা। নেহা বলল, কী ব্যাপার এত জোরে চেঁচিয়ে ডাকছো কেন? আমি বললাম, কে বাসায় আসছিল সত্যি করে বলো। নেহা বলল, কেউ তো আসেনি। আমি বললাম, তাহলে সিগারেটের গন্ধ আসলো কোত্থেকে? নেহা বলল, আমি কেমনে জানবো, মনে হয় তুমি খেয়েছো। আমি তখন বললাম, তুমি খুব ভালো করেই জানো আমি সিগারেট খাই না। নেহা সঙ্গে সঙ্গে বলে উঠল, তাহলে আমাকে এসব বলছো কেন? আমি কেমন করে জানবো? বাই দ্য ওয়ে, তুমি কি আমাকে সন্দেহ করছো? আমি বললাম, নেহা, এখানে সন্দেহর কিছু নাই, আমি শুধু জানতে চেয়েছি। নেহা তখন বলল, বুঝেছি, আর বলতে হবে না তোমাকে। কেঁদে কেঁদে চলে গেল। আমি ভাবলাম, না, এভাবে ওকে জিজ্ঞেস করা আমার একদম ঠিক হয়নি। আসলেই তো, ও কিভাবে জানবে? কারণ ও তো সিগারেট খায় না। কিন্তু আমার কেন জানি নেহাকে সন্দেহ করতে বাধ্য করছে। কারণ যে মেয়েকে সকালে দেখি একদম সুস্থ, কিন্তু সন্ধেবেলায় সে। রাকিব যখন আমার বাসায় ঢুকলো, তখনই আমি ওর পিছু পিছু গেট দিয়ে ঢুকলাম। যেহেতু আমরা একতলায় থাকতাম, তাই আমি বাসার পিছনের জানলাটা একটু ফাঁক করে চেষ্টা করলাম। আর যখন জানলাটা ফাঁক করলাম আর ভিতরে যা দেখলাম, তাতে আমার কিছু বলার ভাষা হারিয়ে গেছে। রাগে দুঃখে আমার শরীরের রক্ত টকবক করছিল তখন। আমি প্রথমে ভাবছিলাম এটা মনে হয় আমার ভ্রম, কিন্তু বাস্তবতা আমাকে বলছে আমি সত্যি দেখছি। আর দেখলাম যে রাকিব আর আমার স্ত্রী নেহা দুজনেই নগ্নভাবে শুয়ে আছে। তারা দুজন খুব হাসাহাসি করছিল। তাদের দেখে মনে হচ্ছিল তারা বহু দিন পর একে অপরকে কাছে পেয়েছে। কিন্তু এর মধ্যে আমি বুঝে গেছিলাম যে এরা দুজন আমাকে ঠকিয়েছে দিনের পর দিন। কী এমন অপরাধ করেছিলাম যার জন্য নেহা আমাকে এভাবে ঠকালো? আমার ভালোবাসা যদি ওর ভালো না লাগতো, তাহলে আমাকে বলতে পারতো, আমি না হয় ওদের দুজনকে এক করে দিলাম। এসব ভাবছিলাম আর আমার চোখ দিয়ে পানি পড়ছিল। হঠাৎ করে ওদের হাসির আওয়াজ বেড়ে গিয়েছিল, আর ওদের মধ্যে রাকিব বারবার নেহাকে কিস করতে চাইছিল। কিন্তু নেহা তখন বলে, রাকিব প্লিজ আজ কিস করো না। কেন মাই সুইট হার্ট? নেহা তখন বলে, মনে নেই কাল কিস করে আমার ঠোঁটের কী অবস্থা করেছিলে, যেটা দেখে সারোয়ার প্রায় সন্দেহ করে বসেছিল। তখন রাকিব বলে, কি বলো, এসব বুঝতে পারিনি তো? নেহা তখন বলে, আরে না, আমার বলদ স্বামী আমাকে খুব বিশ্বাস করে, তাই যা বুঝিয়েছি তাই মনে করে নিয়েছে। হালকা একটু হেসে কথাগুলো বলল। রাকিব বলল, হা হা, কী বলো, এমন অন্ধবিশ্বাসী স্বামী তোমার? আর যাই হোক, একদিক দিয়ে ভালোই হলো। কথাগুলো রাকিব হেসে বলল। তখন নেহা বলল, কোন দিক দিয়ে? রাকিব বলল, এই যে আমরা রোম্যান্স করে যাব আর তোমার স্বামী কখনো বুঝতেও পারবে না। খুব বিশ্বাসী স্বামী তো। এই বলে দুইজন হাসাহাসিতে মেতে উঠেছে। নেহা তখন বলে উঠল, ঠিক বলেছ। আচ্ছা বাবু, এখন এসব কথা বাদ দিয়ে কাছে আসো দেখি, কেমন আদর করতে পারো। রাকিব বলল, জো হুকুম ম্যাম। তারপর রাকিব নেহার খুব কাছে চলে যায়। নেহা তখন জোরে জোরে শ্বাস নিচ্ছিল। মনে হচ্ছিল ওকে দেখে ও যেন একটা হিংস্র পশুতে পরিণত হয়ে গেছিল। আমি শুধু ওদের অপবিত্র মিলন দেখছিলাম। রাকিব ক্লান্ত হয়ে সরে যেতে চাইলে নেহা আরও তাকে কাছে টেনে নিচ্ছে। এভাবে নেহা রাকিব 40 মিনিট দেহ মিলন করে দুজনেই ক্লান্ত হয়ে পড়ে। রাকিব নেহার উপর শুয়ে পড়ল। এভাবে থাকার কিছু সময় পর আবার তারা অপবিত্র মিলনে ব্যস্ত হয়ে পড়ে। প্রায় 2 বার মিলন হয় তাদের। এভাবে দেখতে দেখতে বিকাল হয়ে যায়। তাই আমি নিজেকে শক্ত করলাম যে আমাকে ঠকানোর শাস্তি রাকিব ও নেহাকে পেতে হবে। এত কষ্ট দেব ওদের, যাতে কোনো স্ত্রী কিংবা কোনো ছেলে ওদের কাহিনী শুনে পরকীয়ার নামও মুখে না নেয়। আমি ঝটপট করে আমার বন্ধু রাফিকে ফোন দিলাম আর বললাম, আমার আর নেহার ডিভোর্স পেপারটা আজকে সন্ধ্যার ভিতর তৈরি করতে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। এখন বাসায় যেতে হবে, তার আগে ডিভোর্স পেপারটা নিয়ে আসি। তাই দেরি না করে রাফির কাছ থেকে ডিভোর্স পেপারটা নিয়ে আসলাম। বাসায় কলিং বেল বাজার কিছুক্ষণ পর নেহা দরজা খুলে দিয়ে আবার আগের মতো শুয়ে রইল। তাই আমি নেহাকে বললাম, কী ব্যাপার, আজও শুয়ে আছো কেন? আমি ওর কাছে অভিনয় করে যাচ্ছি, আর কেন অভিনয় করছি এখন জানতে পারবেন। নেহা বলল, আজও শরীরটা ভালো লাগছে না। আমি বললাম, দাঁড়াও, তোমাকে একটু আদর করে দেই, তাহলে দেখবে তুমি ঠিক হয়ে গেছো। নেহা তখন বলল, পাগল তুমি, আমার এই অসুস্থ শরীর নিয়ে এখন পারবো না। তুমি ফ্রেশ হয়ে এসো, আমি খাবার দিচ্ছি, খেয়ে সোজা ঘুমাও। আমি তখন বললাম, নেহা একটা কথা বলার ছিল, যদি কিছু মনে না করো। নেহা বলল, উফ, না পেঁচিয়ে সোজাসুজি বলবে। খানিকটা বিরক্ত হয়ে বলল। আমি বললাম, আসলে আমাকে আজ চিটাগাং যেতে হবে অফিসের কাজে।
কিন্তু তুমি থাকবে কোথায়? নেহা বলল, কি? অনেকটা খুশি হয়ে কথাগুলো বলল। আমি বললাম, নেহা বলল, কতদিন থাকবে? নেহা বলল, কতদিন থাকবে? আমি বললাম, 1 সপ্তাহ। নেহা বলল, তুমি কোনো চিন্তা করো না, আমি থাকতে পারবো। খানিকটা খুশি হয়ে বলল। আমি বললাম, কিন্তু? নেহা বলল, কোনো কিন্তু নয়, তুমি আমাকে নিয়ে একদম টেনশন করো না। আর দাঁড়াও, আমি তোমার কাপড় চোপড় লাগেজে বের করে দেই। এই বলে নেহা আলমারি থেকে আমার কাপড়গুলো লাগেজে ভরছে। আমি শুধু একটা ধোঁকাবাজকে দেখছি, কতটা খুশি আমি চলে যাব বলে। এই জন্যই কি আমি ওকে পাগলের মতো ভালোবাসতাম? না, আর কষ্ট পাবো না এই ছলনাময়ীর জন্য। নেহা, তুমি আজ খুব খুশি, তাই না? দেখা যাক কতক্ষণ এই খুশিটা থাকে। নেহা আমার সব কিছু গুছগাছ করে দিচ্ছে, তাই তাড়াতাড়ি বিদায় দিয়ে বাসা থেকে বের হয়ে ঠিক আগের জায়গায় চলে গেলাম, যেখান থেকে ওদের সব কাণ্ড কারখানা দেখেছিলাম। আমি সেই আগের মতো জানলা ফাঁক করে দেখছিলাম নেহা কি করে। আমি দেখলাম নেহা কাকে যেন ফোন দিচ্ছে। আমি নিশ্চিত এটা রাকিবকে ছাড়া আর কাউকে হতে পারে না। আপনাদের মনে আছে আমি কিছুক্ষণ আগে নেহার সাথে অভিনয় করছিলাম? তার কারণ হচ্ছে আমি রাকিব কোথায় থাকে জানি না, তাই বাসায় যাওয়ার আগে প্ল্যান করেছিলাম নেহাকে মিথ্যা বলে বাসা থেকে বের হব। আর আমি শিওর ছিলাম এটা বললে নেহা নিশ্চিত রাকিবকে বাসায় আসতে বলবে, আর তাহলেই এদেরকে নির্মম শাস্তি দিতে পারবো, যেটা শুধু ওরা ভোগ করবে, কিন্তু কিছু করতে পারবে না। আমি দেখলাম নেহা রাকিবকে ফোন দিল। নেহা বলল, হ্যালো রাকিব, তুমি কোথায়? রাকিব ওপাশ থেকে কিছু বলছে। নেহা বলল, আরে সারোয়ার আজ চিটাগাং চলে গেছে অফিসের কাছে। রাকিব আবার কথা বলছে পাশ থেকে। নেহা বলল, মাই জানু, তাড়াতাড়ি আসো, আমি যে আর অপেক্ষা করতে পারছি না, আজ তোমায় মন ভরে আদর করব, তাড়াতাড়ি আসো। রাকিব কিছু একটা বলল। নেহা বলল, ওকে, তাড়াতাড়ি আসো। এরপর দেখলাম নেহা ফোনটা কেটে আলমারি থেকে আমাদের বিয়ের বেনারসি শাড়িটা পরছে। খুব সুন্দর করে সাজছে, যেন আজ তার বাসার রাত। আমি শুধু রাকিবের আশায় আছি, ও কখন আসবে আর কখন আমি নিজ হাতে ওদের শাস্তি দেব। ভাবতে ভাবতে লক্ষ্য করলাম কেউ এসেছে, সে আর কেউ না, আমার স্ত্রী পরকীয়ার সঙ্গী রাকিব। সে রুমে ঢুকতে নেহার কাছে এগিয়ে যাচ্ছে। নেহা নববধূর মতো বসে আছে কাঠে। রাকিব তাড়াতাড়ি নেহার কাছে চলে যায়। নেহা রাকিবের উপস্থিতি বুঝতে পেরে দাঁড়ায়। রাকিব সোজা গিয়ে নেহাকে কিস করতে শুরু করে দেয়। দুজনে যেন পাগল হয়ে যাচ্ছে। নেহা তাড়াতাড়ি করে রাকিবের শার্টের বোতাম খুলতে শুরু করে, আর আমি রেডি হচ্ছি আমার প্রতিশোধ নেওয়ার জন্য। তাই আমি তাড়াতাড়ি একটা দোকানে গেলাম, সেখান থেকে কয়েক প্যাকেটের মতো সিগারেট কিনলাম, তার সাথে ড্রিঙ্কসের একটা বোতল। ভাইবেন না বউ পরকীয়া করে দেখে দেবদাস হয়ে গেছি। কেন কিনছি একটু পরে জানতে পারবেন। ক্লোরোফর্ম কিনলাম, নিয়ে বাসার সামনে গেলাম। একটা কাপড়ে ক্লোরোফর্ম মিশিয়ে দিলাম। দরজার কলিং বেলে টিপ দিলাম। ভেতরে রাকিব বলল, উফ, এই রোমান্স টাইমে কে ডিস্টার্ব করছে? নেহা, মনে হয় বাড়িওয়ালার মেয়ে আসছে। আর তাছাড়া যেই আসুক না কেন, এখন দরজা খোলার দরকার নেই, তুমি আদর করো তো। রাকিব বলল, ঠিকই বলেছ, আসো তোমাকে মন ভরে আদর করে দেই। আমি বারবার কলিং বেল বাজিয়েই যাচ্ছিলাম। হঠাৎ করে মনে হচ্ছে কেউ দরজা খুঁড়ছে। আমি দেখলাম রাকিব ও কিছু বলতে যাবে তার আগেই ক্লোরোফর্ম মিশানো কাপড়টা ওর মুখে চেপে ধরতেই রাকিব অজ্ঞান হয়ে যায়। তারপর ওকে ধরে ভিতরে একপাশে রেখে আমি নেহার কাছে যেতে শুরু করলাম। ঠিক তখনই নেহা বলে উঠল, কী ব্যাপার রাকিব, দেরি করছো কেন, তাড়াতাড়ি আসো। আমি যার ধৈর্য ধরতে পারছি না। আমি নেহার কাছে গিয়ে বললাম, এই তো আমি এসে গেছি। কে? সারোয়ার তুমি? আমি বললাম, কেন, অন্য কারো আসার কথা ছিল বুঝি? নেহা বলল, না, অন্য কেউ আসবে কেন, একটু ভয় পেয়ে কথাগুলো বলল। আমি বললাম, তা রাকিব নাকি যেন একটা বলছিলে। নেহা বলল, কই না তো, তুমি মনে হয় ভুল শুনেছ। তখন আমি বললাম, ও, তা তোমার শাড়ি এই অবস্থা কেন, খুব গরম লাগছে বুঝি? আমি আর সহ্য করতে পারলাম না, সজোরে একটা থাপ্পড় দিলাম তার গালে। ওর ঠোঁট দিয়ে রক্ত পড়ছে। তারপর আমি বলতে লাগলাম, কি মনে করেছিস আমি কিছুই বুঝতে পারবো না? নেহা বলল, তুমি কিসের কথা বলছো? আমি ঠাস করে একটা থাপ্পড় দিলাম। মিথ্যাবাদী দিনের পর দিন আমাকে ঠকিয়ে অন্যের সাথে বিছানায় নষ্টামি করতে তোর একটু বাদলো না? ঠিক তখনই নেহা আমার পায়ে পড়ে কেঁদে কেঁদে বলতে লাগলো, সারোয়ার, দয়া করে এবারের মতো আমাকে মাফ করে দাও, কথা দিচ্ছি আর কোনো দিন এমন করব না। আমি বললাম, ক্ষমা, তাও আবার তোকে? যদি আজ তোকে আমি ক্ষমা করে দেই তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আরে তুই যদি বলতি আমার কলিজাটা তোর হাতে দিয়ে দিতাম,
কিন্তু তুই আমার ভালোবাসার এমন মূল্য দিবি জানলে তোকে অনেক আগেই খুন করে ফেলতাম। তোকে ভালোবাসি বলে রিমিকে পরে জানতে পারবেন মতো নিষ্পাপ সহজ সরল মেয়েটাকেও ঠকিয়েছিলাম। ওকে বিয়ে না করে তোর হাত ধরেছিলাম। তুই ব্যতীত কোনো মেয়ের দিকে তাকাতাম না, আর সেই তুই আমাকে এতটা কষ্ট দিলি। এই কথা বলেই আরেকটা থাপ্পড় দিলাম, আর থাপ্পড়টা এত জোরে দিয়েছিলাম যে ওর একটা দাঁত ভেঙে বেরিয়ে আসে। তার সাথে নেহা অজ্ঞান হয়ে হারিয়ে ফেলল তার জ্ঞান। এবার আমি রাকিব আর নেহাকে একসাথে আনলাম, দড়ি দিয়ে দুজনের হাত পা বাঁধলাম। তারপর রাকিব আর নেহার মুখটাতে টেপ লাগিয়ে দিলাম, কারণ ওদের জন্য যে শাস্তি অপেক্ষা করছে তার আর্তনাদ যদি প্রকৃতি শুনতে পায় তাহলে হাহাকার দিয়ে উঠবে। আমি একটা গ্লাসে মদ ঢাললাম, কারণ নেহাকে আমি খুব ভালোবাসতাম। তাই আমি যদি নেশা না করে নেহাকে শাস্তি দিতে চাই তাহলে পারবো না। তাই গ্লাসে মদটা ঢাললাম আর খেতে শুরু করলাম। নেহা আর রাকিব অচেতন হয়ে শুয়ে আছে, আর আমি ওদের দেখে সাইকোতে পরিণত হয়ে গেছিলাম। আমি নেহা রাকিবের শরীরে সব কাপড় খুলে ফেলে দিলাম। তারপর রাকিব আর নেহার মুখে হালকা পানি দিতেই ওদের জ্ঞান ফিরে আসে, কিন্তু ওরা কিছু বলতে পারছে না। তার পাশাপাশি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করতে পারছিল না। তখন নেহা আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়েছিল। তখন নেহাকে বললাম, তোর খুব আদর দরকার তাই না, যার জন্য দুজন পুরুষকে কাছে টানিস। আজ তোকে এমন আদর করব তুই জীবনেও আদরের প্রয়োজন হবে না। তারপর সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে লাইটটা দিয়ে জ্বালিয়ে দিলাম। আমি কখনো সিগারেট খাইনি। তারপর একটা টান দিলাম। নেহা শুধু ভয়ে কাঁপছিল, আমার দিকে চেয়ে কাঁপছিল। ও বুঝতে পারছিল না আমি কি করতে যাচ্ছি। হঠাৎ করে সিগারেটটা নেহার গোপনাঙ্গে চেপে ধরলাম, আর নেহা জবাই করা মুরগির মতো ধরফর করছিল। ওর এই অবস্থা দেখে আমি আরও মদ খেতে শুরু করলাম, কারণ আমার কষ্ট পেলে চলবে না। এভাবে 4টা সিগারেট জ্বালিয়ে দিলাম। তারপর ওর গোপনাঙ্গে একটার পর একটা চেপে ধরলাম। এতে ও এত কাতরাচ্ছিল যে ওর মুখ থেকে টেপটা খুলে দিলে নিশ্চয়ই বলতো, সারোয়ার আমার গলাটা কেটে ফেলো প্লিজ, তবুও এভাবে শাস্তি দিও না। আমি আরেকটা সিগারেট চেপে ধরতে লাগলাম। এতে দেখি ওর গোপনাঙ্গের চামড়া পুড়ে যাচ্ছিল। তারপর আমি বাসার দরজা জানালা লাগিয়ে রুমের সাউন্ড প্রুফ চালু করে দিলাম। তারপর রাকিবের দিকে তাকিয়ে দেখলাম নেহার এই পরিণতি দেখে জ্ঞান হারিয়ে ফেলেছে। তবুও ওর মুখে পানি দিয়ে জ্ঞান ফিরিয়ে আনলাম, কারণ ও বুঝুক অন্যের সংসার নষ্ট করার শাস্তি কি হতে পারে। তারপর আমি আবার নেহার কাছে গিয়ে ওর মুখের টেপটা খুলে দিলাম, কারণ আমি ওর আর্তনাদ শুনতে চাইছিলাম, আর প্রকৃতিকে জানিয়ে দিতে চাইছিলাম, দেখো পরকীয়ার ফল। আমি একটার পর একটা সিগারেট চেটে ধরছিলাম, আর নেহা চিৎকার দিয়ে বারবার বলছে, আল্লাহর দোহাই লাগে সারোয়ার, আমার গলাটা কেটে ফেলো, আমাকে তাড়াতাড়ি মেরে ফেলো, তবুও এমনভাবে শাস্তি দিও না। আমি বললাম, কিরে তোর আমার আদর ভালো লাগছে না? ও সরি, আমি তো এখনও তো আদর করিনি, দাঁড়া তোর আজ সব জ্বালা মিটিয়ে দেব। তারপর সিগারেট বাদ দিয়ে নেহার ওই পোড়া স্থানে ধর্ষণ করতে লাগলাম, আর নেহা সহ্য করতে না পেরে বারবার জ্ঞান হারিয়ে ফেলছিল। তবুও পানির মাধ্যমে জ্ঞান ফিরিয়ে এনে বৈধ ধর্ষণ করতে লাগলাম। এভাবে অসহ্যকর অত্যাচার নেহার উপর করছিলাম সারা রাত, যা যে কোনো মানুষের পক্ষে অসহ্যকর। শেষ রাতের দিকে আমি ক্লান্ত হয়ে নেহার সামনে বসলাম, আর নেহা বারবার বলছিল, প্লিজ কিল মি। তখন আমি নেহাকে বললাম, আরও তোর আদর লাগবে। নেহা বলল, প্লিজ আমি আর সহ্য করতে পারছি না, আমাকে এবার মুক্তি দাও। ভালোভাবে কথা বলতে পারছিল না। আমি বললাম, 2 শর্তে তুই মুক্তি পাবি। নেহা বলল, তুমি যা বলবে আমি তাই করব, তবুও আমাকে মুক্তি দাও। আমি বললাম, 1 নম্বর শর্ত হচ্ছে তুই এই মুহূর্তে আমাকে ডিভোর্স দিবি, এই নে সই কর। নেহা কিন্তু আমি তখন একটা সিগারেট জ্বালাতে শুরু করলাম। নেহা বুঝে গেল আমি কি করতে যাচ্ছি, তাই সে তাড়াতাড়ি করে সই করে দিল আর বলল, এবার তো মুক্তি দাও। আমি বললাম, আমার 2 নম্বর শর্তের কথা কি ভুলে গেছিস? নেহা বলল, না না বলো। আমি বললাম, তখন নেহাকে 2 নম্বর শর্তের কথা বললাম। প্রথমে রাজি ছিল না, পরে ভয় দেখিয়ে রাজি করালাম। আর 2 নম্বর শর্তটা কী ছিল একটু পরে বুঝতে পারবেন। আমি এখন চিটাগাং আছি। একটা হোটেলে গিয়ে উঠলাম। রুমে গিয়ে তাড়াতাড়ি টিভিটা চালু করলাম। খবর হচ্ছে, আর আমি হাসছি, কারণ খবরে নিউজটা এমন ছিল, স্বামী বাসায় না থাকায় স্ত্রী রাকিব নামে এক ছেলের সাথে পরকীয়া করার সময় রাকিব নামে ছেলে গোপনাঙ্গ কামড় দিয়ে ছিঁড়ে ফেলেন।
তার পরকীয়া সঙ্গী নেহা। এতে রাকিব নামের যুবকটি মারা যায়। পুলিশ নেহা নামে মহিলাটিকে গ্রেপ্তার করে সকালে তার বাসা থেকে। আশা করি 2 নম্বর শর্তটা বুঝে গেছেন। 5 বছর পর আমি আবার বিয়ে করি রিমি নামের মেয়েটিকে, যার সাথে একসময় আমার বিয়ে হওয়ার কথা ছিল। বাবা মা পছন্দ করেছিলেন, কিন্তু সহজ সরল থাকায় আমার ওকে আনস্মার্ট মনে হতো, তাই বিয়ের আগের দিন না করে দেই রিমির পরিবারকে। এতে রিমি অনেক ভেঙে পড়ে। পরবর্তীতে বাবা মা নেহাকে পছন্দ করে, তারপর তাকে আর না করিনি। বিয়েটা হয়ে যায় আমাদের। আর রিমি কিন্তু আমার মতো ডিভোর্সি। একদিন ওর সাথে চিটাগাং দেখা হয়। তারপর জানতে পারি আমার সাথে বিয়ে ভেঙে যাওয়ার পর নাকি ওকে কেউ বিয়ে করতে চাইতো না। তারপরে ওর বাবা মা একটা ছেলের সাথে রিমির বিয়ে দেয়। বিয়ের পর ছেলেটা পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। সেটা রিমি জানতে পারে। পরবর্তীতে ওদের ডিভোর্স হয়ে যায়। রিমির এসব কথা শুনে অনেক কষ্ট লাগলো, তাই ঠিক করলাম বিয়ে করলে রিমিকেই করব। তারপর অনেক কষ্টে রিমিকে রাজি করালাম। এখন আমরা খুব সুখেই আছি। রিমি আমি ব্যতীত কোনো পরপুরুষের সামনে যায় না, সর্বদাই পর্দা করে। আমি খুব ভালো করেই বুঝে গিয়েছিলাম জীবনের সবচেয়ে বড় ভুল ছিল রিমিকে বিয়ে না করা। এখন আর আমি রিমিকে হারাতে চাই না। দুজনকে খুব ভালোবাসি। অপরদিকে নেহাকে যাবজ্জীবন জেল দিয়েছে আদালত। সেদিনের পর নেহার সাথে কেউ দেখা করতে যায়নি। প্রথম নেহার জন্য কষ্ট হলেও এখন নিজেকে রিমির ভালোবাসায় সামলিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। গল্পটি ভালো লাগলে একটি লাইক দেবেন। ধন্যবাদ।